একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম এ। আজকের নাটক মণিমালা। কাহিনী ভারতী ভট্টাচার্য। বেতার নাট্যরূপ ও মণিকুন্তলার ভূমিকায় চকিতা চট্টোপাধ্যায়, মালার ভূমিকায় পামেলা, সন্দীপন, সৌগত ও শুভজিতের ভূমিকায় কৌশিক। দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই ওঠো, বেলা যে পড়ে গেছে। ও দিদি ভাই। হ্যাঁ, কে? ও মালা, তুমি? ওঠো দিদি ভাই, এনো এনো তোমার চা। ওহ, তুমি আবার কষ্ট করে চা আনতে গেলে কেন? মাসি কোথায়? আচ্ছা, মাসি তো জলখাবার তৈরি করছে। কেন, আমি চা আনতে পারি না তোমার জন্য? না, তা কেন পারবে না, তবে জানি দিদি ভাই, তুমি কাউকে তোমার জন্য এতটুকুও কষ্ট করতে দিতে চাও না, কিন্তু কেন? অথচ তুমি তো সবার জন্য সব সময় করে গেলে। বাহ, চাটা তো খুব সুন্দর হয়েছে। তুমি খুব ভালো চা করো মালা। আমি আরো অনেক কিছুই ভালো করি, কিন্তু তুমি তো আমায় কিছুই করতে দিতে চাও না কখনো। করবে করবে, সময় তো আর পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ, আমার বিয়ের পর 20টা বছর পেরিয়ে গেছে, এক আধটা দিন তো নয়। সেটা খেয়াল আছে তোমার? সত্যি, মাঝে মাঝে খেয়াল থাকে না, যেন মনে হয় এই তো সেদিনের কথা। নতুন বউ হয়ে তুমি এলে আমাদের বাড়িতে, ভাইয়ার পাশে সেদিন তোমাকে দেখে মনে হয়েছিল যেন একেবারে হরপার্বতী জুটি। আসলে কি জানো তো মালা, তোমার চেহারাই 20 বছরে একটুও বদলায়নি, তাই বোধহয় মাঝে মাঝে আমার মনে ভ্রম হয়, মনে হয় এই তো সেদিনের কথা। যাও, আর ঠাট্টা করতে হবে না। আমার ছেলে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, আর আমার নাকি এখনো চেহারার কোনো পরিবর্তন হয়নি। তুমি না সত্যি দিদি ভাই পারো বটে। ভাইয়া ফিরেছে? তাহলে তুমি বরং ভাইয়ার কাছে যাও, নইলে ভাই আবার রাগ করবে। না গো, এখনো ফেরেনি। আর তাছাড়া ফিরলেই বাকি মাসি চা জল খাবার দিয়ে দেবেন এখন। সে কি, তুমি সামনে না থাকলে? ছাড়ো তো দিদি ভাই, এখন কি আমি সেই নতুন বিয়ে করা বউটি আছি নাকি যে কথায় কথায় ছুতো না তাই আমাকে ঢেকে পাঠাবে, আর না গেলেই অমনি রাগ করবে? এখনো তো তাই ডাকে ভাইয়া তোমাকে, সেটা কি কম ভাগ্যে নাকি? সত্যি কথা বলতে কি, তোমাদের দুজনের এই মধুর দাম্পত্য দেখতে আমার না খুব ভালো লাগে জানো। অতই যদি ভালো লাগে তাহলে নিজে একটা বিয়ে করলেই পারতে। হ্যাঁ হ্যাঁ, পারতাম হয়তো, কিন্তু জানো তো, ভগবান বোধহয় সবার ভাগ্যে সবকিছু লেখেন না, আর তা সত্ত্বেও জোর করে তাকে পেতে গেলে তখন তা কেড়ে নেন। দিদি ভাই, এই যে শুনছো? আরে কোথায় গেলে? ওই যে, ওই বোধহয় ভাইয়া ফিরেছে। যাও যাও, তুমি দেখো কি জন্য ডাকছে। আরে কি হলো কি? হ্যাঁ যাই। দিদিকে ওই কথাটা বলতে গেলে কেন তুমি? দেখো, যেটা স্বাভাবিক কথা সেটাই আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আমি ভাবিনি যে এতে দিদি ভাই এতটা আঘাত পাবে। আমাদের এই এত বছরের বিবাহিত জীবনে আমি তোমাকে বারবার বলিনি যে এই একটা ব্যাপারে তুমি খুব সাবধানে থাকবে? এমন কোনো কথা যেন কখনো বলে ফেলো না যাতে দিদি আঘাত পেতে পারে। আরে, আমি কি জানি না সেটা? তাছাড়া তুমি কি ভাবছো আমি ইচ্ছে করে দিদিভাইকে আঘাত দেবার জন্য কথাটা বললাম? তা তো আমি বলিনি। একটা কথা আমায় বলো তো, কেন যে দিদিভাইকে বিয়ের প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলা যাবে না, সেই কথাটা কেউ কি আমায় তোমরা স্পষ্ট করে বলেছো কখনো এই 20 বছরে? বলাটা কি খুব জরুরি? নিশ্চয়ই। কারো যদি একদম অজানা থাকে কোনো কিছু, তাহলে তো নিজের অজান্তেই সে আঘাত করে বসতে পারে সেই ব্যথার জায়গাতে। তোমাদের এই যুক্তিটা আমি সত্যি বুঝতে পারিনি কোনো দিন। যাতে আঘাত না লাগে সেজন্য সাবধানেও থাকতে হবে, অথচ আবার তাকে বলাও চলবে না যে মানুষটার আঘাত সে বাঁচাতে চাইছে, তার প্রকৃত আঘাতের বা ক্ষতের জায়গাটা কোথায়। আচ্ছা, তোমাদের এই অদ্ভুত যুক্তির জন্যই কিন্তু আরো বেশি আঘাত লেগে যাওয়া সম্ভব, জানো কি? সেটা কি কখনো ভেবে দেখেছো? অযথা কোনো কিছু নিয়ে চর্চা করাটাও কোনো কাজের কথা নয়। এটা কিন্তু অযথা চর্চা করার প্রসঙ্গ নয়,
সেটা আমিও জানি সন্দীপন, কিন্তু সামান্য একটু তথ্যটুকুও যদি না থাকে তাহলে তো খুব মুশকিল। আর যে মুশকিলটা আমি ফেস করে এসেছি আজ এতগুলো বছর ধরে। আচ্ছা, তোমাদের তো তেমন কোনো আত্মীয় স্বজনও নেই যে তাদের কাছ থেকে কোনো কিছু জানতে পারবো। আর তুমি নিজে মুখ খুলে কোনোদিন কিছু বলনি। বাবা যখন বেঁচে ছিলেন তাকে কিছু জিজ্ঞেস করার সাহস তো বাবা আমার কোনোদিনই ছিল না। আর পুরনো কাজের মাসি ওই বিনাদি, বাবা বলি বলি করে কখনো ভয় কিছু বললই না। আমি শুধু দেখেছি কি না, দিদি ভাই চাকরি করে স্কুলে, আর দিদি ভাইয়ের সব কিছু ঘিরে রয়েছে কেবল তুমি। তোমার কোথাও এতটুকু অসুবিধা হচ্ছে কিনা সে ব্যাপারে তার সদা জাগ্রত দৃষ্টি। এমনকি যখনই তোমার কাজের চাপে আমাদের ওই মনে আছে তোমার সেই হানিমুনে যাওয়া হচ্ছিল না, তখন তো দিদিভাই নিজের টাকায় প্লেনের টিকিট কেটে আমাদের ঠেলে পাঠিয়েছিল হানিমুনে। তাছাড়া দেখো, সত্যি কথা বলতে কি, সংসারে শাশুড়ির অভাব আমার দিদিভাইকে দিয়েই মিটেছে। কিন্তু কেন যে অতখানি সুন্দরী শিক্ষিতা রোজগেরে একজন মেয়ে সারা জীবন বিয়ে করলো না, আর কেনই বা তার বিয়ের প্রসঙ্গটা পর্যন্ত এ বাড়িতে কখনো তোলা যাবে না, সে কথাটা আমার কাছে এই আজ এতগুলো বছরেও বোধগম্য হলো না সন্দীপন। সবকিছু যে বুঝতেই হবে এমন কোনো দায়ও তো নেই তোমার। দায় না থাকতে পারে, কিন্তু দেখো এই সংসারের একজন সদস্য হিসেবে জানবার অধিকারটুকু কি আমার নেই? ধরো যখনই এই প্রসঙ্গ কখনো উঠতে গেছে কেমন যেন একটা চাপা দেওয়ার টেন্ডেন্সি আমি লক্ষ্য করেছি। তো তোমাদের মধ্যে তাই হয়। তার ফলে সৃষ্টি হয়েছে নানা রকম কৌতূহল, আর তা না মেটার ফলেই তো গড়ে উঠছে নানান রকম জল্পনা কল্পনা। ঠিক কি? জানি সে তো আমি জানি। আমাদের ছেলে বুবাইয়ের অন্নপ্রাশনে দিদি নিজের খরচে সবকিছু করেছিল, লোক খাওয়ানো থেকে শুরু করে সব। আমাকে কোনো খরচই করতে দেয়নি। কিন্তু তখন তোমার বাপের বাড়ি থেকে তোমার দিদিরা এসে সেই নিমন্ত্রণ বাড়িতেও দিদির সম্পর্কে অনেক উল্টোপাল্টা কথা বলেছিল। সে আমি নিজের কানেই শুনেছি। বলেছিল তোর ননদই সব খরচা করেছে। কি বলছিস? এত ভালোবাসা তো দেখা যায় না। ওসব হলো ভাইকে হাতের মুঠোয় রাখার একটা বাহানা। স্কুলে কাজ করে, টাকার তো আর অভাব নেই। তার থেকে 2-4 হাজার টাকা খরচা করে যদি ভাইকে চিরকালের মতো বেঁধে ফেলা যায় তাতে তো ওরই লাভ। মনে আছে আমার। বলেছিল ঠিকই আমার দিদিরা দিদিভাই সম্পর্কে ওইসব বাজে কথাগুলো, কিন্তু দেখো তার প্রতিবাদ আমি তো করেছিলাম। আমি তো বলেছিলাম বলো যে দিদিভাই আমাদের মায়ের মতো, ওনার সম্বন্ধে তোমরা এইভাবে কোনোদিন কোনো কথা বলবে না। ও, সেটা বুঝি তুমি শোনোনি তখন? শুনেছি। তবে দেখো মালা, তোমার দিদিদের কথাগুলো হয়তো সত্যি নয় ঠিকই, কিন্তু কিন্তু মানে কিন্তু কি? ইনফ্যাক্ট সত্যি কথাটা বলতে কি, দিদির এই বাড়াবাড়িটা আমারও যে মাঝে মাঝে অসহ্য লাগে না তা নয়। সন্দীপন, কি বললে তুমি? এত বড় কথাটা দিদিভাই সম্পর্কে তুমি বলতে পারলে? আমার দিদিরা না হয় বাইরের লোক, তারা দিদিভাই সম্পর্কে কিচ্ছু জানেন না। তারা যা নর্মাল তাই বলেছেন, কিন্তু তাই বলে তুমি কি করে বলতে পারছো কথাটা যে দিদি তোমার জন্য নিজের সমস্ত জীবনটা ব্যয় করলো, নিজের বলে কিচ্ছুটি রাখলো না? জি, তার সম্পর্কে এমন কথা উফ, আমি ভাবতেও পারছি না। তুমি বললে কি করে? বলেছি অনেক দুঃখে মালা। দুঃখে? দিদিকে কে বারণ করেছিল বলো তো নিজস্ব একটা জীবন যাপন করতে? মিছিমিছি না নিজে স্বস্তি পেল, না আমাকে শান্তি দিল। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে যেন আমি অলিখিত স্বার্থপর হয়েই রইলাম সারা জীবন। সবাই ভাবল সন্দীপন স্বার্থপরের মতো দিদিকে আঁকড়ে রইল, কোনোদিন তাকে নিজের একটা ঘর গড়তে দিল না। শুধু শুধু একটা দুর্ঘটনাকে আঁকড়ে ধরে। দুর্ঘটনা? কি দুর্ঘটনা? ও কিছু না। না বলো, তোমাকে বলতেই হবে। কাজের মাসিও একদিন বলি বলি করে কি একটা কথা যেন বলতে পারেনি। বললাম তো কিছু নয়। বেশ, কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি নিজেই দিদি ভাইকে বরং জিজ্ঞেস। না মালা, না, এইসব প্রসঙ্গ নিয়ে কোনোদিনও দিদিকে একটা কথাও তুমি জিজ্ঞেস করবে না, এই আমি বলে দিলাম। ও সত্যি, ছেলেবেলায় ভাইয়াটা যা দুষ্টু ছিল না। দেখ না দেখ, হয় বারান্দার রেলিং এর ওপর উঠে পড়তো, নয়তো পাখার ব্লেড ধরে ঝুলে পড়তো। মা তো ওকে সামলাতেই পারতো না। আসলে মা তো তখন থেকেই ভেতরে ভেতরে
অসুস্থ হয়ে পড়েছিল। রোগটা যে কখন নিঃশব্দে এসে বাসা বেঁধেছিল মায়ের শরীরে, তা বোধহয় মা নিজেও টের পায়নি। ক্যান্সার হয়েছিল না গো? হ্যাঁ, কিন্তু হয়তো লাস্টে যে ধরা না পড়লে বেঁচে যেত মা। এমন অসময়ে চলে যেতে হতো না। বাবাকে আত্মীয় বন্ধুরা কত বলেছিল আবার বিয়ে করতে, কিন্তু বাবা শোনেনি। আমাদের দুটি ভাই বোনকে আঁকড়ে ধরেই কাটিয়ে দিয়েছিল জীবনটা। বাবা ছিল একাই আমাদের মা বাবা দুজন। আচ্ছা দিদি ভাই, হুম? তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো, তুমি রাগ করবে না? কি এমন কথা যাতে আমি রাগ করতে পারি? মানে তোমার কি কখনো মনে হয়নি বিয়ে করার কথা, নিজস্ব সংসার করার কথা? এই সংসারটা বুঝি আমার নিজের নয়? আহা, শুধু স্বামী পুত্র কন্যা নিয়ে শ্বশুর বাড়িতে সংসার করলেই বুঝি সংসার হয়? আর বাবা ভাই, পরবর্তীকালে ভাজ ভাইপো, এদের নিয়ে সেই সংসারটা করলে বুঝি সংসার করা হয় না? না না, আমি তা বলিনি দিদি ভাই, নিশ্চয়ই হয়। এটা তো তোমারই সংসার। কিন্তু আমি বলতে চেয়েছিলাম, তোমার কখনো বিয়ে করার ইচ্ছে হয়নি? বা কেউ চায়নি কখনো তোমায় বিয়ে করতে? দেখো, তুমি রূপে গুণে সব দিক থেকে এত যোগ্য হওয়া সত্ত্বেও। কি হলো, চুপ করে রইলে কেন দিদি ভাই? বলো না। বাবা চেয়েছিলেন। ও, তুমি বুঝি রাজি হওনি? হয়েছিলাম। ও মা, তাই নাকি? তাহলে বিয়েটা হলো না কেন? সে অনেক কথা। কি হলো, চুপ করে আছো কেন? না দিদি ভাই, আজ তোমাকে বলতেই হবে। আচ্ছা, আজ 20 বছর বাস করছি তোমাদের বাড়িতে। আমি কি তোমাদের এতই পর যে এই কথাটা জানতে পারবো না? না না, ছি ছি, পর হবে কেন? তুমি তো আমার কত আদরের। এক এক সময় মনে হয় গত জন্মে তুমি আমার বোন ছিলে। ও, আর এ জন্মে বুঝি কেউ নই? না না, ছি ছি ছি, তা কেন? আসলে এই কথাগুলো আমার নিজেরই আর মনে করতে ভালো লাগে না। ভাইয়া কি তোমাকে কখনো কিচ্ছু বলেনি এ সম্বন্ধে? না, আর তোমাকেও জিজ্ঞেস করতে জানো তো বারণ করেছে। তবু তবু আজ আমি কথাটা জিজ্ঞেস করেই ফেললাম। হ্যাঁ গো, তুমি কি খুব রাগ করলে দিদি ভাই? না, আমি জানতাম না যে তুমি এ ব্যাপারে কিছুই জানো না। জানলে হয়তো আগেই তোমায় বলতাম। বাবা অনেক খোঁজ খবর নিয়ে একজনকে পছন্দ করেছিল। সে ছিল প্রফেসর। আচ্ছা, মা আর ছেলে দুজনের সংসার ছিল তাদের। তো কি নাম ছিল তার? নাম শুভজিৎ রায়। আমাদের পাশে পাড়াতেই থাকতো। যাতায়াতের পথে তারা মা ছেলে দুজনেই নাকি আমায় দেখেছিল, তাই বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। বাবাও অনেক কষ্টে আমাকে রাজি করিয়েছিল। তারপর? গোধূলি লগ্নে বিয়ে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীতে বাড়ি কিচকিচ করছে সেদিন। ভাই আর আনন্দ আর ধরে না, সে একাই 100 জনের কাজ করছে। দেখতে দেখতে বর আসবার সময় হয়ে গেল, অথচ তারা এসে পৌঁছলো না জানো। বাবা তো অস্থির হয়ে উঠলেন। তখন তো আর অত মোবাইল ফোন ছিল না, তাই তাদের বাড়ির ফোনেই বারবার ফোন করা হলো, কিন্তু দেখা গেল ফোন বেজেই যাচ্ছে, কেউ ধরছে না। প্রথমে সবাই ভেবেছিল তাহলে হয়তো রাস্তায় রওনা হয়ে পড়েছে বড় বরযাত্রীরা। কাছাকাছি পাড়া, বেশি সময় তো লাগবার কথা নয়, কিন্তু না। তবুও যখন বর এসে পৌঁছল না, তখন বাবা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। ভাইয়া ও আর ওর 2-1 বন্ধুরা রওনা হয়ে গেল পরের বাড়ির উদ্দেশ্যে। তারপর তারপর কি হলো দিদি ভাই? ভাইয়া আর ওর বন্ধুরা গিয়ে দেখলো শুভজিতের বাড়ি অন্ধকার, কি? দরজায় তালা দেওয়া। সে কি? কেন? পাড়ারই একটা ছোট ছেলে ছুটে এসে ভাইয়ার হাতে ধরিয়ে দিল একটা চিঠি। চিঠি? হ্যাঁ, শুভজিতেরই লেখা। সে লিখেছে, সন্দীপন, আমায় তোমরা ক্ষমা করো। তোমার দিদিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হলো না। কিন্তু কেন? তা তো জানি না, কারণটা সে লেখেনি। তারপর? তারপর আবার কি,
লগ্নভ্রষ্টা মেয়েকে বিয়ে করতে সেই আসরে অনেকেই রাজি ছিল যদিও, কিন্তু আমি রাজি হতে পারিনি। কেন কেন দিদি ভাই? তার আসল কারণটা কেউ জানে না মালা। আমি কাউকে কখনো বলিনি। কেউ ভেবেছে যে আমি হয়তো শুভজিৎকে ভুলতে পারছি না, কেউ ভেবেছে আরও হয়তো অনেক কিছু। হ্যাঁ। কিন্তু এর সবটা সত্যি নয়। এছাড়াও আরও বড় একটা কারণ ছিল যা কেউ জানে না। কারণটা কি তুমি আমাকেও বলবে না দিদি ভাই? বলবো, যদি তুমি আমাকে কথা দাও যে ভাইয়াকেও কখনো কোনো দিন বলবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো দিদি ভাই, কেউ কোনো দিনও জানতে পারবে না এই কথা। মা মা আমার স্বপ্নে বারবারই আসতো। মা চিরটা কাল ভাইয়াকেই বেশি ভালোবাসতো। এই নিয়ে হয়তো ছোটবেলায় আমার মনে একটু একটু হিংসে হলেও বড় হয়ে, বিশেষ করে মা চলে যাবার পর আর কখনো হয়নি। মা বারবার আমার স্বপ্নে এসে বলতো ভাইয়াকে নিয়ে তার খুব চিন্তা, খুব দুর্ভাবনা। সেই জন্য চলে গিয়েও মা শান্তি পেত না। মা আমাকে একদিন স্বপ্নে এসে বলেছিল, মনি তুই আমায় কথা দে, তুই তোর ভাইয়াকে ছেড়ে কোথাও কখনো যাবি না। আমি মাকে সেই স্বপ্নের মধ্যেই কথা দিয়েছিলাম যে ভাইয়ার সব ভার আমার, ওকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না। তুমি কি করেছো দিদি ভাই? নিজের কথাটা একবারও ভাবলে না? কেন কেন এমন করলে? উত্তরটা আমার জানা নেই মালা। ভাইয়া অবশ্য রেগেই গেছিল যখন আমি আর কাউকে বিয়ে করতে রাজি হইনি। ও আমাকে বুঝিয়েও ছিল অনেক, এমনকি নিজেও তাহলে বিয়ে করবে না এই কথাও বলেছিল। কিন্তু আমাকে টলাতে পারেনি, কারণ আমার মনে হয়েছিল আবারও যদি বিয়ে করতে চাই তাহলে আবারও হয়তো কোনো অঘটন ঘটবে। কারণ মা যে চাইছে না আমি বিয়ে করে নিজস্ব সংসারে চলে যাই, তাই মিথ্যে আর অন্য কোনো মানুষকে জড়াতে চাইনি আমার জীবনে। বাবা কিচ্ছু বলেননি? বাবা বাবা এতটাই ভেঙে পড়েছিল শুভজিতের ঘটনাটায় যে আর নতুন করে কিছু ঠিক করতে বা আমাকে রাজি করাতে সাহসই পায়নি। কিন্তু দিদি ভাই, এই স্বপ্নের কথাটা কেন তুমি কোনো দিন তোমার ভাইয়াকে বলনি? তাহলে হয়তো এই নিয়ে যে ক্ষোভটা ওর মনের মধ্যে সারা জীবন আছে সেটা তো অন্তত থাকতো না, বলো? কি করে বলবো মালা, মা যে স্বপ্নেই আমাকে বারণ করেছিল কাউকে এ কথা বলতে। বলছো দিদি ভাই? মালা, মালা কোথায় গেলে? আসছি। হ্যাঁ বলো, কেন কি হলো? শোনো, ওই সাউথ ইন্ডিয়া যাওয়াই তাহলে ঠিক করলাম, বুঝেছো? সাউথ ইন্ডিয়া? হ্যাঁ, তোমাকে বললাম না, রিটায়ারমেন্টের সময় তো প্রায় এসে গেল। আর জানোই তো চাকরির শেষ বছরে আমরা এলটিসি পাই। তাই বলছিলাম চলো শেষবারের মতো দুজনে ঘুরে আসি অফিসের পয়সায়। এরপর বেড়াতে যেতে গেলে তো সেই গ্যাঁটের পয়সা খরচা করেই যেতে হবে। দুজনে মানে? দিদি ভাই কি একা একা থাকবে নাকি সে কদিন? আগে না হয় দিদি ভাই স্কুল ছিল, এখন দিদি ভাইও তো 2 বছর হলো রিটায়ার করেছে, বলো? আহা, একা থাকবে কেন দিদি, বরং সে কদিন হয় কোনো বন্ধু কিংবা আত্মীয়র বাড়িতে গিয়ে থাকবে। ওমা, আর নয়তো ওই মাসিকেই দেশ থেকে আনিয়ে নেব। আনিয়ে নেবে বললেই কি মাসি আসবে, নাকি ওর ছেলেরা ওনাকে আসতে দেবে? তাছাড়া মাসির শরীর মোটেও ভালো নয়, জানোই তো, ওই জন্যই ছেলেরা ওকে দেশে নিয়ে গেছেন। কিন্তু দিদির পাস তো আর আমি পাবো না, সেই তো দিদিকে আলাদা কামরায় একা একাই যেতে হবে। কি যে বলো না। রাতে থাকতেও হবে একাই। এমনভাবে বেড়াতে গিয়ে দিদিরই বা কী লাভ, আর আমাদেরই বা কী লাভ বলো তো? আর সাউথ ইন্ডিয়া যে দিদি ওর স্কুলের টিচারদের সঙ্গে কতবার গেছে তা তো তুমি জানো। ওসব জায়গা দিদির একেবারে তো মুখস্থ। কিন্তু আমরা দুজনেই থাকবো না, আর বুবাইটাও তো সেই খড়গপুরের হোস্টেলে। দেখো দিদির তো বয়স হচ্ছে, ইদানিং শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, হঠাৎ যদি খারাপ করে তখন? সে তো দিদির জেদের জন্যই করবে। হ্যাঁ, নইলে মাসি যখন কাজ ছেড়ে দিয়ে চলে গেল তখনই তো আমি নতুন একজন রাত দিনের লোক রাখতে বলেছিলাম। দিদি কিছুতেই রাজি হলো না, বলল সারাদিন তো বাড়িতেই থাকবো, এবার থেকে মিছিমিছি আর রাত দিনের লোক রেখে কি লাভ? আর এখন প্রয়োজনটাই বা কিসের? কি আর বলবো বলো, এই সবই হলো দিদির জেদেরই একটা বহিঃপ্রকাশ। লোককে দেখানো যে সারা জীবন সে কেমন আমার জন্য, আমাদের এই সংসারটার জন্য স্যাক্রিফাইস করলো। কি বললি ভাইয়া?
লোককে দেখানোর জন্য আমি কি দিদি ভাই, তুমি তুমি কখন এলে? এলাম বলেই তো ভাইয়ার মনের কথাগুলো জানতে পারলাম মালা। সত্যি ভাইয়া, আমি বুঝতে পারিনি রে এতদিন যে কেন তুই এমন রেগে রেগে থাকিস আমার উপর। কথাটা যখন উঠলই তখন বলছি দিদি, হ্যাঁ, তোর এই অসম্ভব জেদ আর একগুঁয়েমেই আমার সেই রাগের কারণ। ভাইয়া, একটা নিছকে দুর্ঘটনাকে আঁকড়ে ধরে তুই কেন যে নিজের সারা জীবনটাকে এভাবে নষ্ট করলি সেটা তুই নিজেই জানিস। আর তার ফলে আমারও স্বাধীনভাবে বউ ছেলে নিয়ে সংসার করা হলো না। ভাইয়া, কিন্তু আমি তো কখনো তোদের কোনো কিছুতেই নাক গলাইনি। শুধু প্রত্যক্ষ নাক গলানোটাই কি সব? সব সময় সব কাজে তুই গলায় কাঁটার মতো রয়ে গেলি, আর আমি হয়ে রইলাম দিদির চিরকালের ছোট্ট ভাই। তা না হলে শাসনে, স্বামিত্বে, কর্তৃত্বে আমি অনায়াসেই হেড অফ দ্য ফ্যামিলি হতে পারতাম। আমার কথাই শেষ কথা হতে পারতো এই পরিবারের কাছে। তা কিন্তু হলো না দিদি। আজ এমনকি বুবাই পর্যন্ত জানে যে তার পছন্দের মেয়েকে যদি আমার পছন্দ নাও হয় তবু তার পিসিমণি তো থাকবে তাকে সাপোর্ট করার জন্য। সেই অনুচ্চারিত উদ্ধত্ত বুবাই পায় শুধু তোরই জন্য দিদি। চুপ করো তো তুমি, এসব কি বলছো তুমি? বাধা দিও না মালা, আজ আমাকে বলতে দাও। তুইও জানিস দিদি, বাইরে বেড়াতে যাওয়ার কথা বললেই মালা সব থেকে আগে চিরকাল বলে এসেছে যে তোকে সঙ্গে নিয়ে যেতে হবে। কিন্তু আমি তো সব সময় বলেছি তোদের যেতে, আমি তো কখনো যেতে চাইনি তোদের সঙ্গে। হ্যাঁ, তুই যাসনি, যেতে চাসনি, কিন্তু জানিস বেড়াতে গিয়েও ওই সেই বেড়ানোটাকে পুরোপুরি শান্তিতে বেড়াতে পারিনি আমরা স্বস্তি পাইনি এক মুহূর্ত। থেকে মালা বলে উঠেছে দিদিভাই এখন কি করছে কে জানে, দিদিভাই এলেই পারতো, কিংবা হয়তো কখনো ঝগড়াও করেছে আমার সঙ্গে এই বলে যে তুমি যদি আন্তরিকভাবে দিদিভাইকে আসতে বলতে আমাদের সঙ্গে তাহলে দিদিভাই ঠিক আসতো। অর্থাৎ তুই শ্বশুরি না গিয়েও প্রতিটা মুহূর্তে থেকেছিস আমাদের সঙ্গে। আমি বুঝতে পারিনি ভাইয়া। তার ফলে কি হয়েছে জানিস তো দিদি? তার ফলে এই হয়েছে যে তোর কর্তৃত্বটা এড়াবার জন্য আমি কটা দিনের জন্য নিজের স্ত্রী পুত্রের কাছে কর্তা সাজবার লোভে ছুটে গিয়েছি বাইরে। তার সবটাই ফাঁকি হয়ে গেছে। তুই তো এটাই সারা জীবন ধরে প্রমাণ করতে চেয়েছিলি না? হ্যাঁ, তুই যে কত মহৎ, কত স্যাক্রিফাইসিং, আর আমি একটা চিরকালের স্বার্থপর। হ্যাঁ, ব্যাস, আর বলিস না ভাইয়া, আর বলিস না। ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে দিদি ভাই। ও কি করে তোমাকে এই কথাগুলো বলতে পারলো বলো তো? ভালোই তো হলো মালা, ভাইয়ার মনের ভিতর এতদিন ধরে যে কথাগুলো জমেছিল তা বেরিয়ে গেল। আমিও জানতে পারলাম কি ওর যন্ত্রণা। তুমি নেহাত আমাকে বারণ করেছিলে তাই, নইলে আমি বলেই দিতাম তোমার স্বপ্নের কথাটা। আচ্ছা, কেন তুমি সারাটা জীবন বিয়ে না করে থাকলে আমি বলতামই সে কথাটা। না মালা, না বলে ভালোই করেছো। ভাইয়া ছোটবেলা থেকেই খুব প্র্যাকটিক্যাল, ও সব স্বপ্নের কথা টথা কিচ্ছু বিশ্বাস করতো না শুনলেও। শোনো, ভাইয়াকে বলে দিও তোমরা যে কদিন বেড়াতে যাবে সে কদিন আমার এক কলিগের বাড়িতে আমি থাকবো। ওকে কিচ্ছু চিন্তা করতে হবে না, ও যেন নিশ্চিন্তে বেড়াতে যায়। দেখতে দেখতে কটা দিন কেটে গেল। একটা ভুল হয়ে গেছে জানো, একটা পৌঁছানোর সংবাদ অন্তত দিদিভাইকে জানানো উচিত ছিল। হ্যাঁ, বেরোনোর সময় এমন ভুল হয়ে গেল দিদি, সেই কলিগের বাড়ির ঠিকানাটা নেওয়া হলো না। হ্যাঁ তো, আর মোবাইল ফোন তো দিদি ইউজ করে না, কি করে যে ওর সঙ্গে যোগাযোগ করব? সত্যি খুব ভুল হয়ে গেছে গো। না, চলো এবার হোটেলে ফেরা যাক, অন্ধকার হয়ে আসছে। চলো। আরে সন্দীপন না? কে? হ্যাঁ, সন্দীপনই তো। কেমন আছো? আপনাকে তো ঠিক আমাকে চিনতে পারছো না? তা কেমন আছো তোমরা সব? আমার নামটা তো আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। চিনতে পারছো না? না। আমি শুভজিৎ রায়। কে? এবার নিশ্চয় চিনতে পেরেছ। তোমার দিদি ভালো আছে তো? ইউ চিট! হাউ ডেয়ার ইউ আস্ক অ্যাবাউট মাই সিস্টার? একজন নিরপরাধ মেয়ের সারাটা জীবন নষ্ট করে দিয়ে, সেই সঙ্গে আমাদের মান সম্মান সমস্ত কিছু ধুলোয় লুটিয়ে দিয়ে আজ এই এত বছর পরে হঠাৎ জিজ্ঞেস করছেন আমার দিদি কেমন আছে? লজ্জা করছে না আপনার? মিস্টার শুভজিৎ রায়, আপনি নাকি একজন প্রফেসর? এই আপনার শিক্ষা? ইউ লায়ার, ইউ ট্রেটার!
জানি জানি সন্দীপন, আমার উপর তোমার খুব রাগ। আর এই রাগ হওয়াটাও যে অত্যন্ত স্বাভাবিক সেটাও আমি জানি, কিন্তু সবটা শুনলে হয়তো তুমিও বুঝবে কতটা অসহায় সেদিন ছিলাম আমি। অসহায়? তাই আমি শুধুমাত্র একটা চিরকুটে লিখে চলে যেতে বাধ্য হয়েছিলাম। দেখুন, আমার কিচ্ছু জানার দরকার নেই, কিচ্ছু জানতে চাই না আমি। কিন্তু আমার তো জানানোটা দরকার সন্দীপন, না জানালে যে আমার স্বস্তি নেই। আপনি বলুন শুভজিৎ বাবু। মালা, আমিও সারা জীবন আর বিয়ে করিনি। সে কি? কেন? একজনের এক বিবর্ণ স্মৃতিটুকু আঁকড়েই আমি পেরিয়ে এসেছি জীবনের এতটা পথ। কে কে সে? আমি জানতে চাই, কে সে? তার স্মৃতিচিহ্ন বলতে একটা ছোট্ট চিঠি, যেটা সব সময় আমার সঙ্গে থাকে, যেটা আজ কালের নিয়মে হলুদ হয়ে যাওয়া একটা বিবর্ণ জরাজীর্ণ কাগজের টুকরো মাত্র, কিন্তু সেটাই আমার সারা জীবনের সঙ্গী। কারণ মানুষ হিসেবে তার যে মনের পরিচয় একটুখানির জন্যও আমি পেয়েছিলাম, তার থেকে আর বেটার মনের কোনো মানুষ কোনোদিনই খুঁজে পেলাম না বলে আর কাউকে জীবনের সঙ্গী করা হলো না। এই যে তার সেই হাতে লেখা কয়েকটা লাইনের চিঠি, যা সর্বক্ষণ আমার সঙ্গে থাকে। আরও একটা কারণে, যে তার এই চিঠিটাই আমারও সততা প্রমাণের একমাত্র সাক্ষী। আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না শুভজিৎ বাবু। এই চিঠিটা পড়ো, তাহলে সব কিছু বুঝতে পারবে। আপনার চিঠি আমি পড়ব? পড়ো। শুভজিৎ বাবু, ভাইয়াকে ছেড়ে আমি কোনোদিনই কোথাও যেতে পারবো না। আমার মায়ের পরলোকগত আত্মার কাছে যে আমি প্রতিজ্ঞাবদ্ধ। বারে বারে স্বপ্নে দেখা দিয়ে মা আমাকে এই ইঙ্গিতই দিয়ে গেছেন, কিন্তু এদের কাউকেই সে কথা বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। আপনি একমাত্র পারেন আমাকে বাঁচাতে, শেষ মুহূর্তে আমাকে অপছন্দ করে, যখন আর কারো কিচ্ছু করার থাকবে না। আপনার না হয় একটু বদনাম হবে, কিন্তু একটা ভালো কাজের জন্য এটুকু ক্ষতি না হয় মেনেই নিলেন। আপনাকে কিন্তু এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে, এটাও আমার স্বনির্বন্ধ অনুরোধ। আপনার মাকে বলবেন তিনি যেন আমাকে ক্ষমা করেন। আপনার কাছে আমি জন্ম জন্মান্তর চিরকৃতজ্ঞ থাকবো। শুভেচ্ছান্তে, মণিকুন্তলা সেন। দিদি, দিদি, এ তুই কি করেছিস? দিদি, কি করেছিস? কেন আমাকে একটিবারও বলিস নি এ কথা? আমি জানি দিদি আমাকে বলেছিল। কেন 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 শুভজিৎ বাবু, আমার জন্য আপনারা দুজনে নিজেদের দুটো জীবনকে এমনভাবে নষ্ট করলেন কেন? আমি তো ভাবতেই পারছি না কি। কিন্তু একটা কথা ভাবো তো সন্দীপন, তুমি কতখানি ভাগ্যবান। এমন একজন মানুষকে তুমি তোমার দিদি হিসেবে পেয়েছো সারা জীবন। শুভজিৎ বাবু, এখনো কি মিলতে পারে না আপনাদের দুজনের পথ? দিদি ভাইও যে সারাটা জীবন একা একাই পেরিয়ে এসেছে। অনেক দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে। মা গো, আমি যে তোমার কথা রাখতে গিয়ে ভাই আর মনের কথাটা বুঝতে পারিনি, কিন্তু যখন আজ বুঝলাম তখন মনে হচ্ছে সত্যি সত্যি অনেক দেরি হয়ে গেছে। ভাইয়ার কাছাকাছি সারাটা জীবন থেকেও আমি বুঝতে পারিনি ভাইয়ার মনের যন্ত্রণাটা। আর যে মুহূর্তে বুঝতে পারলাম, সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়েছি অনেক অনেক দূরে চলে যাবার, যেখানে আছে শুধু প্রকৃতি, আর যেখানে আছে শুধু একটা পথ, যে পথ মাড়িয়ে আমাকে যেতে হবে এক অনন্ত চড়ই ব্যতীতে, যতদিন না সে পথ আমাকে বলে দেয়। শুনলেন নাটক মণিমালা, কাহিনী ভারতী ভট্টাচার্য, বেতার নাট্যরূপ ও মণিকুন্তলার ভূমিকায় চকিতা চট্টোপাধ্যায়, মালার ভূমিকায় পামেলা, সন্দীপন, সৌগত ও শুভজিতের ভূমিকায় কৌশিক।